গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে সানডে। আর সানডেতে দেখো ডিম পাউরুটি আমার ফেভারিট, এটা একদম ব্রেকফাস্টের মধ্যে। তার সাথে একটু টমেটো সস এনেছি। টমেটো সসটা কিন্তু ফাটাফাটি, চাইলে বাড়িতে এনে নিজেও খেতে পারো, বাচ্চাদেরও খাওয়াতে পারো। ভালো, আমি নিজে খেয়েছি, খুব ভালো টমেটো সস। এই যে ফ্রি প্রমোশন দিচ্ছি, ফ্রি প্রমোশন। এই যে পজ করে দেখে নিও, ঠিক আছে? এই নাও। আমি আমি অয়ন এবার একদম সস টস পছন্দ করে না, আমি খুব পছন্দ করি। আগে খেতাম না গো, ওই সসগুলো তো ভালো ছিল না, টমেটো সস এগুলো ভালো না। ওগুলো শুধু আমি ওই ইসের মধ্যে দিতাম, তোমার চিলি চিকেন বা তোমার মাঞ্চুরিয়ান, গোবি মাঞ্চুরিয়ান, তখন দিতাম। হুম, ডিম পাউরুটি না আমার ফেভারিট একদম। 11টা বাজে এখন। এখন বাজার টাজার থেকে ঘুরে এলো, মাছ নিয়ে এলো, আমি ঘরের কাজগুলো সেরে ফেললাম, স্নান করে ফেললাম, পুজো করে ফেললাম। এই তারপর এলো, ও স্নান টান সেরে নিয়েছে, ওর গুরু মন্ত্র পড়ে নিয়েছে। এখন দুজনে মিলে টিফিন খেতে বসছি 11টায়। সকাল সকাল আজকে উঠেও পড়েছি, ওর জন্যই তাড়াতাড়ি হয়েও গেল। তোমাদের সাথে আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেটা আমার মনের মধ্যে চলছে। চারধারে অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি, যেগুলো আমার মনের মধ্যে চলে আমি সেগুলোই এখানে শেয়ার করতে থাকি। তার সাথে নিজের লাইফের কিছু ছোট ছোট ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করব। এখন মানুষ দেখবে, যার যত পয়সা, যার যত আরাম, নিজেকে কিছু করে খেতে হয় না, বাবার পয়সায় খাচ্ছে বা বাবার পয়সায় সংসার চলছে, সে স্বামী স্ত্রী যারই হোক। স্বামী বাবার হাজব্যান্ড তার নিজের বাবার পয়সায় খাচ্ছে, বউকে খুশি করছে, সেটাও হতে পারে। আবার বউ তার নিজের বাবার ব্যবসায় বা নিজের বাবার পয়সায় স্বামীকে খুশি করে রাখছে, হতে পারে। কিন্তু সে যেরমই হোক, যেই হোক, মোট কথা নিজেকে কিছু করতে হয়নি, লাইফে কষ্ট করতে হয়নি, ঠিক আছে? তারাই দেখি কত বড় বড় কথা বলে। সেদিনকে ইউটিউবে একটা ইন্টারভিউ দেখছিলাম, একজন বলছে যে আমি ছোটোবেলা থেকে খুব গরিব ছিলাম, তাই বছরে 2বার বিদেশে যেতাম। তো আমি শুনে খুব মজা লাগলো। এরকম কথা তোমরাও শুনেছো, শোনোনি কি? আমাদের চারপাশেও দেখবে এরকম ধরনের মানুষ দেখতে পাবে। ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় তো আমার বাবা মারা গেছে। আমি বাবাকে কোনোদিনও দেখিনি। আমি যখন 2 বছর বয়স, আমার বাবার তখন পাটনায় ট্রান্সফার হয়ে যায়। আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ঠিক আছে, মা স্কুল টিচার। তারপর তো বাবা মারাই যায়। তো আমি বাবাকে কোনোদিনও দেখিনি, মানে একসাথে থাকা, বাবার ভালোবাসা দেখিনি। আমার দিদিও হস্টেলে থেকে মানুষ হয়েছে সেই ছোট্টবেলা থেকে, কারণ মা তো 2টো বাচ্চাকে একসাথে রেখে মানুষ করতে পারবে না। আমিও কিন্তু বাড়িতে আয়ার হাতে মানুষ হয়েছি। সেই সময় আমরা আয়াই বলতাম, ওইসব ন্যানি ফ্যানি বলতাম না। আয়া, মা পয়সা দিয়ে আয়া রেখেছিল। আয়ার আবার অনেক মজার গল্প আছে, পরের দিন বলবো, আজকে ওটা বলবো না, আজকে নো মজা। আমার আমার এক মেশো আছে। আমার অ্যাকচুয়ালি এই চ্যানেলটা না, আমাদের আত্মীয় স্বজনের কিছু কিছু লোক দেখে, সব কিছু আমি খুলে ওরমভাবে বলতে পারি না। আমার এক মাসি মেশো আছে, ছোটোবেলা থেকে দেখেছি তাদের ব্যবসা, বাড়িতে নিজস্ব ব্যবসা। আমার যে দিদিকে আমি চিরকাল দেখেছি, মাসতো দিদি, লম্বা চুল, গলায় সবসময় একটা সোনার চেন পরে থাকতো ছোটোবেলা থেকেই, কানে সোনার দুল, হাতে সোনার আংটি, পায়ে একদম নুপুর পরে থাকতো, সবসময় এরকম সেজে গুজে টিপ টপ। ওকে দেখে না আমার খুব হিংসে হতো। আমি ভাবতাম ওর লাইফটা কত অন্যরকম। ও ছোটবেলাতে কি সুন্দর সেজে গুজে সব সময় কি দামি দামি ক্রিম মাখতো জানো। আমাদের বাড়িতে সেই সময় পন্ডসের ক্রিম আসতো, একটা বড় পন্ডসের ক্রিম, মনে আছে? পন্ডস ক্রিম, কোল্ড ক্রিম। ওটা আমি দিদিভাই মা মাখতাম। আর আমার জন্য একটা জনসনের ময়েশ্চারাইজার আসতো, আমার জন্য হাতে পায়ে মাখতাম। পায়ে আমি হাতে পায়ে
অনেক বড় বয়স অব্দি জনসনের ময়শ্চারাইজারটা লাগিয়েছি, ওটা আমার খুব শ্যুট করতো। পন্স আমার শ্যুট করতো না। তো এই তোমায় কটা দিয়েছিলাম গো? একটা দিয়েছিলাম, এবার এটা আমি দেবো। তো আমাদের বাড়িতে ওরকম একটা আসতো, সারা বছর চলতো। আর ওদের বাড়িতে দেখতাম আমার ওই দিদি, দেখো এটাতে দেখো লঙ্কা একদম ভরভরকে দিয়েছি। তো আমার ওই যে মাসতো তো দিদি, ওদের বাড়িতেও পন্স আসতো, নিভিয়া আসতো, দামি দামি সব ময়শ্চারাইজার আসতো, হাতে পায়ে খুব মাখতো। একদম বাবা, ওরা ও কত ক্রিম মাখে, হাতে পায়ে সব জায়গায় পন্স ক্রিম মাখছে, মানে এরমভাবে তখন ভাবতাম। ওরা ওরা কত সচ্ছল। আমার ওই মাসতো বোনের অনেক লম্বা চুল, অনেক লম্বা চুল। বলতো মাসে নাকি ওর দুটো বড় বড় কৌটো লেগে যায় দামি দামি শ্যাম্পু, বাইরে তখন বাইরে থেকে আসতো। ওই লাইফটা দেখে না আমার খুব হিংসে হতো। আমার মা বাবা যদি এরকম হতো কত ভালো হতো। তার মধ্যে আমার মা বাবা এত রেস্ট্রিকশান, বিশেষ করে মা এত রেস্ট্রিকশান, এত রেস্ট্রিকশান। তো যখন কলেজে উঠলাম তখন আমি মাকে গিয়ে একবার বলেছিলাম, আর তখন আমার দিদি না ওই কানে দুটো ইয়ে করেছিল, ফুটো করেছিল, ছেদ করেছিল কানে, এখানে একটা দুল পরে এখানে একটা দুল পরে না। আমার দিদিকে দেখে আমারও না খুব ইচ্ছে হয়েছিল যে আমি ওরকম করি। তা আমি মাকে গিয়ে একদিন, আমি তো ছোটোবেলা বলতাম ও সোনার চেন পরে, আমাকেও মা দাও না আমার সেই সোনার চেনটা, আমারও তো দুটো তিনটে সোনার চেন আছে, তুমি তো সেই ছোটোবেলায় করেছিলে, আমাকে একটা দাও না পরি। মা কখনো দিত না, না রাস্তাঘাট, কলকাতা রাস্তাঘাট ছিনিয়ে নিয়ে চলে যাবে। আমি মানলাম, ঠিক আছে চলো। আমার মায়ের এই আবদারগুলো বা আমার মা এগুলো করতে দিচ্ছে না, আমি মানলাম। সত্যি কথা, আমাদের কলকাতা যেরকম জায়গা, চোর এসে চুরি করে নিয়ে চলে যাবে, গলা থেকে ডাকাত চেন খুলে নিয়ে চলে যাবে। তার মাকে বললাম ও কানে দুটো ছেদ করেছে, আমিও করব, এটাতে তার সমস্যা নেই, আমিও সাজ বরম করে লম্বা চুল করবো, একদম এমনভাবে লম্বা চুল করবো, দিদির মতন বিনুনিটা ঝুলিয়ে এরকম করে করে কলেজে যাবো। মানে এটা আমার ওকে দেখে ইচ্ছা হতো। ও আমার থেকে 2 বছরের বড়, 2 বছরের বড় আমার থেকে, হেবি সুন্দরী দেখতে। তার মা বলেছে না, তুমি তুমি কানে ওসব ছেদ ফেদ করতে পারবে না, তোমার যে কানে ওই একটা আছে ফুটো, ওটাতেই তুমি দুল টুল পরো, ওই নাকে ছেদ কানে ছেদ ওগুলো তোমাকে করতে হবে না। আমি এত রেগে গেছিলাম, আমি কেন করবো না। আমি এখন কলেজে উঠে গেছি, যা খুশি করবো, যা খুশি, ঠিক আছে, আমাকে কিছু তুমি বলবে না, নিজের স্কুল নিয়ে থাকো। একদম এইভাবে বলেছিলাম, কেন জানো, ছোটবেলা থেকে না না বলতো তো মা, সব কিছুতেই না। আমি ক্লাস 11 উঠে গেছি জানো, আমি আইব্রো ব্ল্যাক করিনি কোনোদিন, মায়ের অত্যাচারে। সবসময় নখ কেটে ফেলতে হবে, মা এসে প্রত্যেক মাসে চেক করতো নখ কাটা হয়েছে কিনা। এত রেস্ট্রিকশন আমি বড় হয়েছি, আমি আমার দিদি ভাই। কলেজে উঠে একদম দিয়েছি প্রতিবাদ করে বাড়িতে। সেই দিন মায়ের একটা বাঁশের কঞ্চি ছিল, আমার মায়ের সরু একটা বাঁশের কঞ্চি, ওটা নামিয়ে না মা আমাকে দুটো ঠাস ঠাস করে মেরেছিল। আমি তখন কলেজে উঠে গেছি, আমার এত কান্না পেয়ে গেছে, আমি যে বাজে লোক কোথাকার। তখন আমাকে বলছে মা, তখন একটা কথা বলেছিল, যেটা ওকে মানায় সেটা তোমাকে মানাবেই না। তোমার মা টিচার, তোমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ব্যবসায়ী নন, তোমাকে ওগুলো মানাবে না। নিজেকে তৈরি করো, সোনার মতন তৈরি করো নিজেকে, ভিতরে একটা খাঁটি সোনা তৈরি হও, ঠিক আছে? তোমাকে ওগুলো মানাবে না, তোমার মা তো টিচার, তোমার বাবা তো একজন ইঞ্জিনিয়ার, তোমাকে এগুলো মানাবে না। একদম পরিষ্কারভাবে মা বলে দিয়েছিল, ছেলে ভোলাতে হবে না রাস্তায় বেরিয়ে, তোমাকে ছেলে ভোলাতে হবে না, তোমার জীবনে বিয়েটাই বড় উৎস নয়, তোমার বরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, তোমার মেশো পারবে। তোমার দিদির যার সাথে বিয়ে হবে, তোমার মেশো মানে আমার যে তার যে শ্বশুর মশাই, বসিয়ে বসিয়ে তাকে খাইয়ে সুখী করতে পারবে, যত্ন করতে পারবে। আমি পারবো না তোমাকে, তোমার বরকে বসিয়ে বসিয়ে খাইয়ে যত্ন করতে। তাই তোমার যে বর হবে সেও হবে নির্লোভ, নির্লোভ হতে হবে তাকে, কর্মঠ হতে হবে, দুটো পয়সা সে কম পাক তবুও তাকে সেরকমভাবেই চলতে হবে। তুমি তো তাকে আইফোন দিয়ে খুশি করতে পারবে না তোমার বাবার পয়সা দিয়ে, তোমার বর এরকম করে মুখটা করে বসে থাকবে,
এই আমার সাথে একটু কথা বলো না অয়ন। না বলবো না, আমার এখন ইচ্ছে করছে না। চলো অয়নকে একটা আইফোন গিফট করি। অয়নকে একটা আইফোন গিফট করে দিলাম। আমি তো পারবো না, অয়নকে আমাকে নিয়েই খুশি থাকতে হবে, আমাকে নিয়েই ভালো থাকতে হবে। তো মা ওই সময় এরকম কথা বলতো। এটা কিন্তু আমার কথা বলছি না, শুধু আমার দিদির কথাও বলছি। আমার দিদিকে যখন, আমার দিদি কিন্তু প্রেম করে বিয়ে করেছে, 1 বছরের মধ্যে প্রেম হয়েছে, আর জামাইবাবু দিদিকে বিয়ে করে নিয়েছে। দিদি শুধু একটাই শর্ত রেখেছিল, আমার জামাইবাবু একটাই ছেলে মা বাবার। আমার দিদিভাইয়ের বাড়িতে সবাই চাকরি করেন, অয়নদের পাড়ার। আমরা 2 বোন কিন্তু একই পাড়ার বউ। এটা হচ্ছে অয়নের বাড়ি, রাস্তাটা শেষ হলো, ওই ফুটা হচ্ছে আমার দিদিভাইয়ের বাড়ি। একদম দুজনের আমাদের কাছাকাছি বাড়ি, একদম এক পাড়ায়। আমরা এক পাড়ার বউ, আমি আর আমার দিদিভাই। আমার দিদিভাই তখন একটা কথাই শ্বশুরবাড়িতে বলেছিল যে আমার হাজব্যান্ড যেন কিচ্ছুটি না নেয় আমার মায়ের কাছ থেকে, আমি সেই ছেলেকে বিয়ে করব না। আমার জামাইবাবু একটা খাট আলমারি কিচ্ছুটি মায়ের থেকে নেয়নি, নগদ টাকা কিচ্ছুটি নেয়নি। সে একজন WBCS অফিসার। আমি আমার জামাইবাবুর আরও গল্প করব তোমাদের কাছে, আমার জামাইবাবু কীরকম সৎ মানুষ তোমাদের কাছে একদিন গল্প করব। আর সেরকম রাগী, অয়নের মতো না। অয়নকে তো আমি খ্যাক খ্যাক করে কথা শুনিয়ে দিই। আমার জামাইবাবু খুব রাগী, খুব পার্সোনালিটি আমার জামাইবাবুর, খুব পার্সোনালিটি। সেই সময় আমার জামাইবাবুর কত প্রশংসা হয়েছে, সারা পাড়ার লোক কত প্রশংসা করেছে। আর আমার দিদিভাইকে ওরা একটাই ডিমান্ড করেছে, আমাদের বাড়িতে তো সবাই চাকরি করে, তুমি যদি চাকরি না করো তোমার কি খুব খারাপ লাগবে? বাইরে বেরোতে না পারো, ইন্ডিপেন্ডেন্ট না হও, তোমার কি খুব খারাপ লাগবে? আমার দিদিভাই বলেছিল না, আমি ওকে বিয়ে করার জন্য আমি ইন্ডিপেন্ডেন্ট আমার হওয়ার দরকার নেই। ও চাকরি করলেও আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি মাথা তুলে বলতে পারবো যে হ্যাঁ আমি ওর টাকায় খাই, আমার কোনো অসুবিধা নেই। বিয়ে তো করছি তার জন্য, তাই না? ডিপেন্ডেন্ট তো আমি অলরেডি হয়েই গেছি, বিয়েটাই তো ডিপেন্ডেন্সি। তো আমার মা তখন বলেছিল যে তোমার বাবাও নেই, আর তোমার বাবা বেঁচে থাকলেও তোমার বরদের খাইয়ে বসিয়ে খাওয়াতে পারবে না, তাই না? আমার ওই মাস্টার তো দিদি সবসময় গল্প করতো, আমার টাকা পয়সার প্রয়োজন নেই, আমি তো যে ছেলেকে বিয়ে করব টাকা পয়সা দেখবই না, শুধু আমাকে যেন এসে গোলাপ ফুল হাতে দেয়, আমাকে শুধু সে এন্টারটেনমেন্ট করবে। এইটাতে গোলাপ ফুল, রোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, এগুলো যেন না ভুলে যায়। আমি কোনো ছেলে চাকরি বাকরি দেখবই না, আমি তো জাস্ট এমনি বিয়ে করবো, দুজনে শুধু ঘুরবো ঘুরবো। তুই কী করে ঘুরবি? তোর বাড়ি যদি ইনকাম না থাকে ঘুরবি কি করে? তাতে কি আছে, আমাদের ব্যবসা আছে, আমার বাবার ব্যবসা সামলাবে ও। আমি শুধু একটা সৎ মানুষ দেখবো। সৎ মানুষ কিরম করে হয়? সে তো তোর বাবার পয়সা দেখেই তোকে বিয়ে করবে, তাকে তো নিজেকে কিছু করতে হবে না। কি করে তোকে তাহলে সে ভালো রাখবে? সে সৎ কি করে হবে, কি করে বুঝবি? না ও সৎ হবে, ও ভালো হবে, আমাকে জাস্ট খুশি করবে, আমাদের ঘুরবো, শুধু ঘুরবো, ঘুরে ঘুরে বেড়াবো, তাই না? এমন ধরনের কথা আমি ওর কাছে শুনতাম। আমি তখন মনে মনে ভাবতাম না ভাই, আমার একটা এমন ছেলে চাই, বিয়ে করব, সবার আগে সে যেন কষ্ট করে চাকরি করে। কারণ তার বাবার যদি অনেক পয়সাও থাকে, দুদিন বাদে যদি তার বাবা আমাকে বলে ঘর থেকে বের করো ওই মেয়েকে, ওর তো ক্ষমতাও থাকবে না বলার যে হ্যাঁ আমি এই মেয়েটাকে ঘর থেকে বের করবো। আর আমার বাবার তো এত পয়সাও নেই, তাই না? আমি অনেক সময় অনেক বড় বড় ইউটিউবারদের দেখি, তারা নিজেদের কিছু করতে হয়নি। আমি একদিন সেদিন একটা কোনো ইউটিউবারকে দেখছিলাম, জানো তো, এটা মানে ইউটিউবারকে একদিন দেখিনি, ফলো করি, খুব ভালো লাগে। তার একটা ছোট্ট পাপ্পি আছে, খুব সুন্দর ডগি, ঠিক আছে, খুব সুন্দর কিউট। তো ওই পাপ্পিটাকে দেখার জন্যই লোকে কিন্তু ওকে খুব পছন্দ করে। তো আমি মাঝে মাঝে খুব ভাবি যে আমি যে খাওয়ার চ্যানেল করে রেখেছি, এখানে এই চ্যানেলটা একটা ছোট্ট চ্যানেল বানিয়েছি, সেখানে টক টক করে কথা বলি, লোকের অনেক সময় পছন্দ হয়, অনেক সময় আমার কথা পছন্দ হয় না। খাওয়ার চ্যানেলে ডাল ভাত খাই, কটা লোকই বা দেখে, তার মধ্যে আবার আমার কমেন্ট সেকশনটাও ফিল্টার করা থাকে, খুব বাজে কমেন্ট আমার কমেন্ট সেকশনে ঢোকে না। তাতে কি হয়, আমার কিন্তু ভিডিওটা খুব বেশি ছড়ায় না। আমি ধরো রোজ রেস্টুরেন্টের খাবার খেতাম, রেগুলার আমি বাইরের খাবার খাচ্ছি, বাইরের খাবার প্রমোট করছি,
বাইরের খাবার তো আমিও খেতে পারি, তাই না? বছরে তো খেতেই পারি। এখন খাচ্ছি না, কিন্তু বাইরের খাবার খেতে আমি খুব ভালোবাসি। আমি বাইরের খাবার খাই, এই বছরটা খাওয়া হয়নি। নিজের প্রতি, নিজের সুস্থতার প্রতি ব্যাঙ্গালোরে এমনি খাওয়া দাওয়া ভালো না। কলকাতায় গেলে আমি প্রচুর বাইরে খাই। দাদা বৌদি তো একদম, আমাদের রোজ ধরা পাতা থাকে দাদা বৌদি। ঘরে খাই না, ঘরে আমরা খাই না, মাকে বারণ করে দিই তুমি রান্না করবে না। শ্বশুরবাড়িতেও আগে যখন, আমাদের তো শ্বশুরবাড়িতেও রান্নার লোক আছে, কখন খাই না, খাওয়াই হয় না। বাইরে খাই, আমরা ঘুরে ফিরে বেড়াই, বাইরে খাই। কিন্তু যখন এখানে থাকি বা খাওয়ার ব্লগ বানাই, আমি সেখানে সব দেখাই না। আমি সিম্পল ঘরের খাওয়াকে প্রমোট করি। নিজে অসুস্থ হয়েছি, সেখান থেকে ওষুধ না খেয়ে কীভাবে আমি সুস্থ হয়েছি তাই আমি তোমাদের সামনে তুলে ধরি। কিন্তু আমি কি এটা আমি বলতে পারি আজকে এখানে বসে যে আমার কোনো পয়সার দরকার নেই? আমার তো পয়সার দরকার আছে, তবে না আমি এখানে বসে বসে গল্প করছি। আজকে যদি ধরো তোমরা আমাকে কেউ এসে বলো দিদি তুমি তুমি কোনো চাকরি করো, চাকরি করো, চাকরি কে দেবে আমাকে? আমি তো 17 বছর আগে চাকরি ছেড়ে দিয়েছি। মানুষের 1 বছরের গ্যাপ থাকলে কেউ চাকরি পায় না। আমি তো 17 বছর আগে চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি করবো কোনোদিনও ভাবিনি। আজকে ইউটিউব করছি, ভাল লাগছে, এটা তো এন্টারটেনমেন্ট। আর ধরো আমি আজকে চাকরি করতাম, তাহলে তুমি ইউটিউব করতাম, তাহলে তুমি ইউটিউবে একটা সাইড ইনকাম থাকতো, তাই না? এটা একটা এন্টারটেনমেন্ট জগৎ। তোমার যেটা ভালো লাগে তুমি করছো, তুমি করে দেখাচ্ছ। আমি অনেক সময় খুব ভাবি জানো তো, যে এই যে আমি এত স্ট্রাগল করছি, এত কষ্ট করছি, এটা তো একটা স্ট্রাগল, তাই না? বসে বসে গল্প করছি, দুটো আজে বাজে কথা শুনছি, এটা তো একটা স্ট্রাগল। এবার ধরো কালকে এমন হলো, আমি একটা কুকুর ছানা আনলাম, তোমাদের সামনে দেখালাম, তোমরা তখন আমাকে হুট করে খুব ভালোবাসা দিতে শুরু করলে, হট করে এটা ক্লিক হয়ে গেল। এমন না যে সবাই কুকুর ছানা আনবে আর সবার ক্লিক হয়ে যাবে, লাখ লাখ। তোমরা তখন আমাকে এসে বলবে মম্মি তোমার কুকুর ছানাটাকে দেখাও। ধরো আমি তার নাম রাখলাম বরফি, ঠিক আছে? তোমরা আমাকে বলবে মম্মি বরফিকে দেখাও। এবার ধরো বরফি এমন কিছু করলো, বরফি সারাক্ষণ ল্যাজ নাড়ছে। আমি যখনই শর্টস ভিডিও বানাচ্ছি, হিন্দি গান চালিয়ে দিচ্ছি, বাংলা গান চালিয়ে দিচ্ছি, বরফি আমার ল্যাজ নাড়ছে। আর তোমাদের কত ভালো লাগছে, তোমরা আমাকে মানে আমি 2 বছর 3 বছরের মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছি বরফির জন্য। আমার জীবনে যদি একটা ছোট্ট ডগি আসতো, তাই না? লেজ নাচছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার চলে আসছে। আমি এডিট করছি, 2 বছর বাদে আমি কত বড় ইউটিউবার হয়ে গেলাম বরফির জন্য। তারপর তোমাদের আমি বললাম যে ইউটিউবারটা অ্যাকচুয়ালি আমি, বরফি নয়, কারণ এডিট করি আমি, বরফি নয়। তোমাদের কেমন লাগতো? তোমরা আমাকে বলতে মম্মি তুমি তাহলে বরফিকে না দেখিয়ে তোমাকে নিজেকে আবার দেখাও তো দেখি। তখন আবার আমাকে এই স্ট্রাগল লাইফে ফিরে আসতে হতো। কেউ দেখতো না আমাকে, আমিও জানি আমাকে কেউ দেখবে না ওই বরফি না থাকলে, তাই না? আর এরা যখন এসে বড় বড় কথা বলে পয়সার কোনো দরকার নেই, পয়সার কোনো ভ্যালু নেই, আমি ওরকম বলতাম পয়সার কোনো দরকার নেই, ঘোরো ফেরো বেড়াও। ঘোরাটাও আমাকে কেউ স্পন্সার করছে, কিন্তু তোমাদের তো পয়সা নেই। তোমরা আমাকে বলো মম্মি আমরা কীভাবে ঘুরবো, আমাদের তো কেউ স্পন্সার করছে না। আমরা ঘোরো ফেরো এনজয় করো, পয়সার কি দরকার? এদিকে আমার কোটি কোটি সম্পত্তি, আমার নিজে কোটি কোটি টাকার সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব করে রেখেছি। এদিকে আমি বড় বড় কথা, এই জায়গায় বসে বসে বরফির জন্য আমি দাঁড়িয়ে গেছি, তাই না? একটা মেকআপের, আমাকে যদি একটা ব্র্যান্ড এসে বলে যে মম্মি আপনার স্কিনটা তো খুব সুন্দর, আপনি একটা মেকআপের দিন না, মুখের ক্রিমের, সেখানে বরফিকে তুলে দিচ্ছি। এ দেখো বরফিকে সামলাতে আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে, তারপর আমি একটা মেকআপের অ্যাড দিচ্ছি। তোমরা মনে মনে ভাববে এই শর্টসটা মনে হয় বরফির, তারপরে এসে দেখলে না ওটা আমার মেকআপের শর্টস, ওটা আমি বরফিকে দেখাচ্ছি, কারণ আমার মেকআপের ইয়েটাও কেউ দেখবে না, তো ব্র্যান্ড প্রমোশনও হবে না, আমার বরফিকে দেখাতে হবে আমায়। কিন্তু আমি একজন বড় ইউটিউবার নিজেকে বলছি, আমার কি যোগ্যতা? নাথিং, তাই না? কিন্তু এরকম যদি হতো কত ভালো হতো। সত্যি কি এরকম হয় না? আজ ট্রেনে বাসে সব জায়গায় তুমি দেখো সব নেচে বেড়াচ্ছে, মানুষের বসার জায়গা পাচ্ছে না, নেচে বেড়াচ্ছে, ট্রেনের মধ্যে নাচছে, মেট্রো স্টেশনে গিয়ে নাচছে, লোকে দাঁড়াতে পারছে না, তাকাতে পারছে না তাদের দিকে। তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, মানুষে কি না করছে, যা খুশি করছে, তারা বড় বড় সব ইউটিউবার, তাই না? এই জায়গাটাই তো তাই, যা খুশি করো তুমি। আমরা যা খুশি করতে পারছি না,
বা আমাদের লাকটাও ক্লিক হচ্ছে না, আমাদের কাছে কোনো বরফি আসছে না। কালকে যদি আমি একটা কুকুর এনে পুষেও ফেলি, সে হয়তো তার মতন লাকি ডগই হবে না, তাই না? তুমি হয়তো দেখে দেখে আমাকে দেখলে মমির বরফি তো খুব দাঁড়িয়ে গেছে, মমিও খুব দাঁড়িয়ে গেছে, আমরাও একটা বরফি কুকুর আনবো আর নাম রাখবো বরফি, দেবে তুমি দাঁড়াবে না। লাকটাও ক্লিক করতে হয়, তখন সে কি করবে, তাই না? আজ আমি আর অয়ন কত কষ্ট করে দুজনে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদেরও এক এক সময় অনেকে বলে, জানো তো, খুব প্রিভিলেজ লাইফ লিড করো তোমরা। সত্যি তাই, আমরা প্রিভিলেজ লাইফ লিড করি, আমি এটা অস্বীকার করি না, কিন্তু কারোকে মিসগাইড করি না, কারোকে মিসগাইড করি না। আজকে আমার জায়গায় বসে একবার ভাবো, জাস্ট একবার, অন্যান্য ব্যাঙ্গালোরের ব্লগারদের দেখো, বাড়ি নেই, ঘর নেই, দুজন স্বামী স্ত্রী সবাই মিলে স্ট্রাগল করছে। তারা সকালবেলা ঘুম থেকে উঠে প্যারাসিটামল খায়, খেয়ে তারা এনার্জি নিয়ে বাইরে চাকরি করতে বেরোয়। তারাও দেখবে সব বড় বড় কথা বলবে, স্টারবাক্স, এইচ অ্যান্ড এম পড়ি, স্টারবাক্সে যাই। এদিকে তারা ব্যাঙ্গালোরে একটা গাড়ি বাড়ি কিনতে পারছে না, তাই না? আমি কিন্তু তোমাদের কাছে এগুলো করি না, একটা নাইটি পরে বসে পড়ি, গল্প করি, সবাইকে বলি ডাক্তারের কাছে যেও না, ঘরের খাবার খাও। আমিও বাইরের খাবার খাই, বছরে 5 বার খাই আমি, বছরে 5 বার আমি বাইরের খাবার খাই, 365 দিনে 5 দিন বাইরের খাবার খাই আমি। ভালো ভালো রেস্টুরেন্টে, ভালো ভালো জায়গায় আমি খাই। আমার ইচ্ছে করে না একটু খেতে, আমারও তো রেস্টের দরকার, খাই আমি। এরপর যখন যাব শেয়ার করব, যাই তো না, তাই শেয়ার করা হয় না। অয়ন অফিস থেকে 2টো করে বছরে এখন 1 লাখ টাকা করে পাচ্ছে, 2 বছরে 2টো, মানে পুরো 2 বছরের একটা ট্যুরের জন্য ও থোক টাকা 1 লাখ টাকা পেয়ে যায়। এখন যে অয়ন যে র্যাঙ্কে চলে গেছে, আগে 60,000 টাকা পেত, এখন 1 লাখ টাকা করে পায়। আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না, আমাদের টাকাটা পড়েই থাকে, আমাদের টাকাটা পড়ে থাকে, ঘুরতে যাওয়া হয় না আমাদের। ঘুরতে ফিরতে আমারও ভালো লাগে, রাস্তাঘাট নোংরা, ওয়াশরুমের সমস্যা, 800 কিলোমিটার যাব, আমি হয়তো একবার একটা ওয়াশরুমে নামবো, যাব, খুব ঘেন্না লাগে গো। আর ওর জন্য না একবার আমার সমস্যাও হয়ে গিয়েছিল, খুব সমস্যা হয়ে গেছিলো আমার। তো ওর জন্য আমি এগুলো অ্যাভয়েড করার জন্য না এখন আর অত ঘুরি না। কিন্তু অয়ন আমাকে বলে, চলো না ছোটো ছোটো 2টো ট্যুর করে আসি কাছাকাছি, আমাদের তো এখানে সুন্দর সুন্দর জায়গা, কেরালা আছে, মুন্নার আছে, আমাদের এখানে উটি আছে, কত সুন্দর সুন্দর, ব্যাঙ্গালোরের চারপাশে কত সুন্দর সুন্দর জায়গা সাউথে, যে কদিন আছি সাউথে, চাই চিরকাল তো আমরা এখানে থাকবো না, চলো না আমরা একটু ঘুরি। আমরা অনেক জায়গায় ঘুরেও নিয়েছি, সেকেন্ড টাইম না শুধু ইউটিউব করার জন্য আর ইচ্ছে করে না যেতে, কিন্তু আমাদেরও কেউ স্পন্সার করছে, আমি তখন ঘুরতে বেরিয়ে গেলাম, 2টো টাকাও পাবো, স্পন্সারও করছে, ঘুরে এলাম। কিন্তু আমি কিন্তু কখনো কারোকে এসে বলবো না তোমরাও আমার মতন ঘুরে ফিরে এনজয় করে বেড়াও, টাকা পয়সার কোনো জমানোর দরকার নেই, টাকা পয়সার কোনো দরকার নেই, এই কথা কিন্তু আমি কখনো কাউকে বলতে পারবো না, তাই না? আজকে কলকাতায় ডিএ পাচ্ছে না বলে সব রাস্তায় বসে আছে। আমাদের যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি, উনি বলছেন কুকুরের মতন ঘেউ ঘেউ করছো কেন। তিনি কি ভুল বলেছেন? কিন্তু ঠিকই বলেছেন, মাইনে পাচ্ছ, ডিএর কি দরকার তোমাদের, কুকুরের মতন ঘেউ ঘেউ করছো। আজ এদের কথা যখন আমি অন্যদের কথা শুনি না, যে পয়সার কি দরকার, জীবনে পয়সা রাখার কি দরকার, জাস্ট ঘোরো, এনজয় করো। ঘুরবো কি করে, পয়সা কোথায় পাবো ঘোরাফেরা? ঘুরলে ফিরলে মন খুব ভালো থাকে, ঘুরলে ফিরলে মনে খুব শান্তি আসে। তাহলে ঘুরতে ফিরতে গিয়েও তুমি গালাগাল দিচ্ছ, ঘুরতে ফিরতে বেরিয়েও তুমি সবাইকে বাজে বাজে কথা বলছো, ঘুরতে গিয়ে ওখানে গিয়ে আমি সব বড় বড় ইউটিউবারদের দেখি ঘুরতে গেছে, জানো তো, বলছে ঘুরতে এসো মন ভালো থাকবে, ওখানে ঘুরতে গিয়ে সাবস্ক্রাইবারদের গালাগালি দিচ্ছে, কমেন্ট করছে আর গালাগাল দিচ্ছে। তুমি বাড়িতে এসে গালাগাল দাও, তুমি ব্লগ করে দাও না, তুমি তা করবে না। তুমি লোককে আজে বাজে কথা বলবে, তাই না? তোমার নিজের যোগ্যতায় কিচ্ছু করতে হয়নি তোমাকে জীবনে, তুমি বড় বড় কথা অবশ্যই বলবে। আমাদের কি করবো বলো, আমাদের কপালই নেই, ছোটোবেলায় বাবাই মারা গেল, একটা ভালো স্কুলে ভর্তিই হতে পারলাম না, এরকম আমার মতন কত ছেলে মেয়ে আছে। এবার অনেকে বলবে তোমার তাতে কি, যারা বড় লোক তারা করছে, হ্যাঁ করছে, যারা বড় লোক তারা করছে, তারা এই ধরনের মেসেজও দিচ্ছে, তাই না? বছরে বলছে আমরা এত গরিব ছিলাম, বছরে 2বার বিদেশ ঘুরতাম, একবার আমেরিকা একবার ইউরোপ। তারা দুঃখ করছে যে আমরা ছোটবেলায় গরিব ছিলাম, আমরা বছরে 2বার ঘুরতাম, একবার আমেরিকায় যেতাম, একবার ইউরোপ যেতাম।
তো বলো, এদের গরিবত্ব শুনে আমাদের কত ফ্রাস্ট্রেশন হয়, তাই না? তোমার বাবা বড়লোক, তোমার তোমার বাবা তোমার বরকে বা তোমার বউকে সে বসিয়ে খাওয়াচ্ছে, তোমার বরের মুখটা গম্ভীর হয়ে গেলে বা তোমার বউয়ের মুখটা গম্ভীর হয়ে গেলে তুমি তাকে একটা আইফোন এনে গিফট করছো, কালকে একটা মার্সিডিজ গিফট করবে। আমরা তো পারবো না। তোমার কাছে কোটি কোটি সম্পত্তি, তুমি বলছো আমার কাছে কি আমি কোটি কোটি টাকা চাই না, এদিকে তোমার কোটি কোটি সম্পত্তি। কত বড় হিপোক্রেট না, এটা কত বড় হিপোক্রেট না? আমি ছোটবেলায় আমার ওই দিদিকেও দেখতাম, আর ওই দিদির কথা আমার মনে পড়ে। আর যখন এসব দেখি না সোশ্যাল মিডিয়া খুলে, এগুলো আমার মনের মধ্যে চলে, তো তাই আমি এগুলো বললাম। তো ওকেও দেখতাম এরকম বলতো, জীবনে টাকা পয়সাটা বড় কথা না, বুঝলি টু ভাই, জীবনে ভালো থাকাটা ইম্পর্টেন্ট। আমি ভালো কী করে থাকবো টাকা পয়সা যদি না থাকে? আমি ভালো থাকবো কি করে? আমি তুই যে স্পন্স ক্রিম মাখিস, এগুলো মাখিস, ওগুলো মাখিস, তোর বাড়িতে কত বড় একটা কালার টিভি, আমার বাড়িতে কালার টিভি নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। আমি কী করে ভালো থাকবো? আমার তো দেখেই কষ্ট হচ্ছে। তুই কানে কি শুনতে দুটো তিনটে ফুটো, আমার মা করতেই দিচ্ছে না, তাহলে আমি কী করে ভালো থাকবো বল? তুই বলতেই পারিস এই কথা। ওকে দেখতাম জানো, কলেজে যখন যেত রোজ মুখে ওই ভালো ভালো ব্র্যান্ডের ল্যাকমি কোম্পানির যে কম্প্যাক্ট, ওগুলো রোজ ও মুখে লাগিয়ে যেত কলেজে। আমি সেখানে বেবি পাউডার, জনসনের বেবি পাউডার, ওগুলো লাগিয়ে যেতাম কলেজে। তো আমার দুঃখ হবে না তোকে দেখে? তুই আগে আমার লাইফটা লিড কর, তারপর তুই বলবি, তাই না? তারপর তুই বলবি। আজকে অয়ন সারাক্ষণ ভাবে এই আমার প্রমোশনটা হবে তো, এবছর আমার এটা হবে তো, ওরা সব বন্ধুরা মিলে আলোচনা করতে থাকবে। প্রমোশন হলো না তো হলো না, কি এসে যায় আমাদের, কি এসে যায়? অয়ন বলবে না অবশ্যই এসে যায়, আমার এই টাকাটা বাড়বে, আমার ওই ফেসিলিটিসগুলো বাড়বে। আমি তোমার যে কত কাজ বেড়ে যাবে, তুমি তো আমাকে আর সময় দিতে পারবে না। তো এটাই তো ভালো, প্রমোশন না হওয়া। আমিও এখন বলে দিই জানো। তারপর অয়ন বলে না এটা আমার প্রাপ্য, এটা আমার পেতে হবে। তো আমরা ওই একটু একটু টাকা পয়সা যাতে আমি পাই। অয়ন তো রাত্রেবেলা একটা সময় চিন্তা করা, অয়ন আমার প্রমোশনটা ঢুকবে তো, আমার মাইনেটা বাড়বে তো। কত লোক যেন ব্যাঙ্গালোর থেকে ছাঁটাই হয়ে গেছে, আইটি কোম্পানি থেকে কত লোক ছাঁটাই হয়ে যাচ্ছে, কত টেনশানে আমরা থাকি। আর কিছু কিছু মানুষ, এদের বলে নিকম্মা, নিকম্মা বোঝো? নিকম্মা মানুষরা দেখো কি সুন্দর বড় বড় সব ইউটিউবার, কিছু করতে হয় না, নাচছে গাইছে, কুকুর নাচছে, বড় ইউটিউবার হয়ে যাচ্ছে। এডিট করছে না, তারা এডিট করছে, আর বলছে আমি তো এডিট করি, আমার কুকুর তো এডিট করে না। তারা যখন অনেক অনেক টাকা ইনকাম করছে, তাদের স্পন্সার করছে ঘোরা বেড়ানো সব কিছু, তারা যখন এসে এসে বড় বড় কথা বলে না যে টাকা পয়সার কি দরকার, টাকা পয়সার কি ভ্যালু, জীবনে আনন্দে বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। কি করে বাঁচবো? রাস্তায় তো ডিএর জন্য বসে আছে, তাদের কাছে গিয়ে বলো ঘেউ ঘেউ করছো কেন? যা। হ্যাঁ, খুব খারাপ লাগে না তো, আঙুর ফল টক, আঙুর ফল টক, খুব ফ্রাস্ট্রেশন হয় সব দেখলে। মনটা আজকে আমার খুব খারাপ ছিল, আমি এসে বললাম একবার ভেবো, যেদিন তোমার সব কিছু চলে যাওয়ার হবে সেদিন তো চলে যাবেই, সেদিন তো চলে যাবেই। ও ছোড়ো, চলে যাক না যাক, তুমি তোমার ভাগ্যে খাচ্ছ, কর্মে খাচ্ছ, খাও, কিন্তু লোককে ভুল পথে দেখিও না, লোক ভুল পথ দেখিও না, ঠিক আছে? সবার তো দামি দামি বাবা থাকে না, বাবা থাকলে আবার দামি দামি বাবা থাকে না, তাই না? দামি দামি বাবা তো পকেটে সব। এখন তো আমি মনে করি দামি দামি বরেরও দরকার নেই, দামি দামি যেন বাবা থাকে, তুমি দামি দামি ছেলেদেরও পকেটে রেখে দেবে, একটু ভালো ভদ্র ছেলেকে তুমি পকেটে রেখে দেবে, তোমার যদি বাবার অনেক পয়সা থাকে, শিক্ষিত ভালো ছেলে একদম পকেটে রেখে দেবে। আমার কাছে না বক্তা ইম্পর্টেন্ট নয়, কে বলছো তুমি, ইউ আর নট ইম্পর্টেন্ট ফর মি। আমার কাছে হচ্ছে কি বলছো তুমি, বাক্য ইউজ করছো, দিস ইজ ইম্পর্টেন্ট ফর মি। আর সেটা আমার যদি খারাপ লাগে ভালো লাগে অবশ্যই বলবো। তো ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল, কিছু কিছু চ্যানেল দেখি, কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াই না, আমিও তো ঘুরে বেড়াই সোশ্যাল মিডিয়ায়, নিজের কাজের জন্য হোক, যে কোনো সোর্সেই হোক। যখন আমি এই ধরনের কথা শুনি না, তখন আমি ভাবি আমি কত স্ট্রাগল করছি, আর এরা কত বড় বড় কথা বলে দিচ্ছে, কত বড় বড় কথা। যাই হোক, চলো বাই।